আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ইয়াসমিন বেগম, সিনিয়র সহকারী শিক্ষিকা, খালেদাদের মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আছি তোমাদের সাথে আজকে সপ্তম শ্রেণীর ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আর আজকের অধ্যায় আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আজকের অধ্যায় 5 মানে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আমরা আলোচনা করব। কেন বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক কথাটি হলো? কারণ এই যে নাগরিক সম্পর্কে যে আমরা জানবো তা বাংলাদেশের প্রেক্ষিতেই জানবো। আর একজন বাংলাদেশের নাগরিকের কি কি বৈশিষ্ট্য, কি কি গুণাবলী, কি কি দায়িত্ব, এসব কিছুই কিন্তু আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে জানবো। আর তাই এই অধ্যায়ের নাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। আজকে আমরা কি কি শিখব দেখো। আজকে আমরা শিখব নাগরিকের বৈশিষ্ট্য, সুনাগরিকের গুণাবলী, সুনাগরিকতার প্রতিবন্ধকতা, সুনাগরিকতার প্রতিবন্ধকতা দূরীকরণ। প্রথমে আমরা জেনে নিব নাগরিকের বৈশিষ্ট্য। নাগরিক কথাটির সাথে নগর কথাটি আসছে, অর্থাৎ নগর বা রাষ্ট্রে যিনি বসবাস করেন তিনি হচ্ছেন কি নাগরিক। আমরা বাংলাদেশে বসবাস করি, তাই আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আসলে আমরা কিন্তু এতটুকুই শুধু জানি, এর বেশি কিছু তথ্য কিন্তু আমরা জানি না। আজকে আমরা এই অধ্যায়টি পাঠ করলে অনেক কিছুই জানতে পারবো। তো প্রথমেই আমরা জেনে নেব কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা একজন মানুষকে নাগরিক হিসেবে গ্রহণ করতে পারবো। আমরা দেখি নাগরিকের বৈশিষ্ট্যের মধ্যে কি আসছে। প্রথমে আসছে যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, অর্থাৎ সে যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এবং সেই রাষ্ট্রে কি করছে, সে স্থায়ীভাবে বসবাস করছে। আচ্ছা, তারপর হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। সে যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে সে রাষ্ট্রের আইন, সংবিধান, নিয়মকানুন সম্পর্কে তাকে কি করতে হবে, জানতে হবে এবং নিয়মকানুন মেনে চলতে হবে, অনুগত থাকতে হবে। এরপরে রাষ্ট্রের প্রতি সকল দায়িত্ব কর্তব্য পালন করে। রাষ্ট্রের প্রতি তার অনেক কি রয়েছে, অনেক দায়িত্ব কর্তব্য আছে। সে কিভাবে কাজ করলে রাষ্ট্রের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রাষ্ট্র থেকে সকল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা ভোগ করে। অর্থাৎ আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছি, আবার কি করছে রাষ্ট্র আমাদের কি করছে, আমাদেরকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধাও কিন্তু আমাদেরকে দিচ্ছে। কে দিচ্ছে? রাষ্ট্র দিচ্ছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, একজন নাগরিক হচ্ছেন যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, রাষ্ট্রের প্রতি সকল দায়িত্ব কর্তব্য পালন করে, রাষ্ট্র থেকে সকল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা ভোগ করে। তাহলে আমরা কি জানলাম যে এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে সে পেয়ে থাকবে তিনি হচ্ছেন কি একজন নাগরিক। এরপরে আমরা জানব সুনাগরিকের গুণাবলী। সুনাগরিক কথাটির অর্থ কি? ভালো নাগরিক। অর্থাৎ একজন সুনাগরিকের কি থাকবে, কিছু গুণ থাকবে। আচ্ছা, তাহলে দেখি সুনাগরিকের গুণাবলী। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকের 3টি মৌলিক গুণ থাকতে হবে। প্রথম হচ্ছে বুদ্ধি, দ্বিতীয় আত্মসংযম, তৃতীয় বিবেক বিচার। এই ছকটা তোমরা লক্ষ্য করো। কি দেখা যাচ্ছে? সুনাগরিকের মধ্যে বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার। তাহলে আমরা এখন কি নিয়ে আলোচনা করব? বুদ্ধি নিয়ে আলোচনা করব। বুদ্ধি। একজন বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রে সবথেকে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা প্রকাশের সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে যথার্থভাবে কি হওয়া, শিক্ষিত হওয়া। তাকে অবশ্যই কি হতে হবে, যথার্থভাবে শিক্ষিত হতে হবে। শিক্ষিত হলে তুমি কি কি করতে পারবে? শিক্ষিত হলে তুমি নিজের সম্পর্কে জানতে পারবে, তোমার পরিবার সম্পর্কে জানতে পারবে, তুমি সমাজ সম্পর্কে জানতে পারবে, পৃথিবী সম্পর্কে জানতে পারবে। যখনই তুমি শিক্ষিত
হবে তখনই তোমার মধ্যে কি হবে, জ্ঞান অর্জন হবে। আর এই যখন জ্ঞান অর্জন হবে তখন তুমি কি করতে পারবে, তুমি তোমার বুদ্ধিমত্তাটি ভালোভাবে বিকশিত করতে পারবে। তখন তুমি দেখো কি কি করতে পারবে। বুদ্ধির ফলে সে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটা বুদ্ধি দ্বারাই সম্ভব। তারপর হচ্ছে দক্ষতার সাথে দেশ পরিচালনা ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ সে এমনও হতে পারে এই সুনাগরিক একসময় দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তখন সে কি করবে, তখন সে তার দক্ষতা ও সততার সাথে দেশ পরিচালনা সে করতে পারবে। তাই বাবা মা ও সরকারের উচিত কি, সন্তানের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আত্মসংযম। আত্মসংযম হচ্ছে কি, নিজেকে সংযত করা, অর্থাৎ নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখা আর ভালো কাজগুলো কি করা, আয়ত্ত করা। আমরা কি কি খারাপ বিষয় থেকে নিজেকে সংযত করব, দেখো, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। এখন আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করি। দুর্নীতি কি? দুর্নীতি হচ্ছে খারাপ নীতি, অর্থাৎ যে নীতিটা গ্রহণ করলে বা চললে বা অনুসরণ করলে আমার নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য কি হতে পারে, খারাপ হতে পারে, এসব কিছু কাজ করা। এরপর হচ্ছে কি স্বজনপ্রীতি হচ্ছে কি, পরিবার এবং আত্মীয় স্বজনকে অন্যরকম ভালোবাসা। যেমন আমরা বলতে পারি চাকরি ক্ষেত্রে একজন যোগ্য প্রার্থীকে কি করে বাদ দিয়ে সেখানে কি করা, সেখানে নিজের আত্মীয় স্বজনকে বাছাই করা। এই ধরনের কাজই হচ্ছে কি, এই ধরনের কাজই হচ্ছে স্বজনপ্রীতি। এরপর হচ্ছে কি স্বার্থপরতা, নিজের স্বার্থের কথা শুধু চিন্তা করা, দেশের স্বার্থ সে চিন্তা করলো না। এখন দেশের স্বার্থ আর নিজের স্বার্থ যখন আসবে তখন তাকে কি করতে হবে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি পক্ষপাতিত্ব, কারো পক্ষ নেওয়া। যেমন মনে করো তুমি একটি দল করছো, দলে তুমি কি করছো, পক্ষ নিচ্ছ। দল যদি খারাপও করে তাহলে তুমি কি করছো, তার পক্ষ নিচ্ছ। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় কি, পক্ষপাতিত্ব। আচ্ছা, যখন আমি নিজেকে সংযত করে আমি আমার মধ্যে আত্মসংযমটা আনতে পারবো, তখন আমি দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব, এই সব কিছুই কি করতে পারবো, তখন ত্যাগ করতে পারবো। আর যখন ত্যাগ করতে পারবো তখন দেখো আমি কি করতে পারবো, তখন তুমি কি করতে পারবে, দেখো, আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলে, সকলের মতামতকে গুরুত্ব দেয়, দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ থেকে সে বিরত থাকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আত্মসংযম বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব বিবেক বিচার। বিবেক বিচার কি? বিবেক বিচার হচ্ছে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি তোমার বিবেক বিচার দিয়ে তুমি চিন্তা করবে, তুমি সিদ্ধান্ত নিবে। এবং যখন তুমি তোমার বিবেক বিচার কাজে লাগাবে তুমি তখন রাষ্ট্রের সমস্যা বুঝতে পারবে, তুমি তখন কি করতে পারবে, রাষ্ট্রের সমস্যা নিরূপণ ও সমাধানও করতে পারবে। শুধু বুদ্ধি ও আত্মসংযম থাকলে চলবে না, তাকে বিবেক বিচার দিয়ে কি করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, এই তিনটি গুণ ছাড়াও কিন্তু একজন সুনাগরিকের আরও কিছু গুণ রয়েছে। আচ্ছা, তাহলে দেখি আমরা সেই গুণগুলো কি কি। দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান। একজন সুনাগরিকের অবশ্যই দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকবে। তারপর হচ্ছে কি, দেশের স্বার্থকে বড় করে দেখা। আমি আগেই বলেছি নিজের স্বার্থটাকে বড় করে না দেখে দেশের স্বার্থটাকে কি করতে হবে, বড় করে দেখতে হবে। তারপর হচ্ছে আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাব। একজন সুনাগরিকের অবশ্যই কি থাকতে হবে, তাকে আত্মবিশ্বাসী থাকতে হবে। আইন শৃঙ্খলা মানা। একজন সুনাগরিক কিন্তু কি করে, আইন কানুন এই সব কিছু কিন্তু সে কি করে, মেনে চলে। এরপর অন্যায় প্রতিবাদ করার মানসিকতা। একজন সুনাগরিকের কিন্তু কি থাকবে, অন্যায়
প্রতিবাদ করার মানসিকতা থাকতে হবে। তো আশা করি এগুলো তোমরা সব বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব সুনাগরিকতার প্রতিবন্ধকতা। আচ্ছা, প্রতিবন্ধকতা মানে কি? প্রতিবন্ধকতা মানে হচ্ছে বাধা, সমস্যা সৃষ্টি করা, অর্থাৎ এমন কিছু সমস্যা যে সমস্যাগুলো কি আমাকে সুনাগরিক হতে দেয় না। কি কি সমস্যা? দেখো কি কি সমস্যা। প্রথম হচ্ছে নির্লিপ্ততা। নির্লিপ্ততা মানে কি? নির্লিপ্ততা মানে হচ্ছে কাজের প্রতি উদাসীনতা, অর্থাৎ আমার কাজ করতে ইচ্ছে করছে না। এই যে আমাদের বাংলাদেশের মানুষের এই নির্লিপ্ততা একটি প্রধান কারণ হচ্ছে এই সুনাগরিকের প্রতিবন্ধকতা, যেটা তাকে কি হতে দেয় না? সুনাগরিক হতে দেয় না। নির্লিপ্ততা বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, তোমার নিরক্ষরতার জন্য হতে পারে, দারিদ্রতার জন্য হতে পারে, উপযুক্ত শিক্ষার অভাবে হতে পারে, তারপরে হচ্ছে কাজে অনীহার জন্য হতে পারে। আমাদের দেশে কিন্তু এই সব সমস্যাগুলো রয়েছে। আমাদের দেশের মানুষগুলো কিন্তু এইগুলোর কারণে কি হতে পারে না? তারা কোনো কারণে অর্থনৈতিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারে না। আর এই ধরনের বিষয়গুলোকে আমরা নির্লিপ্ততা বলি। এরপর হচ্ছে ব্যক্তির স্বার্থপরায়ণতা। আচ্ছা, এটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, অর্থাৎ দেশের কোনো স্বার্থকে আমি বড় করে দেখছি না, নিজের স্বার্থকে কি করছি? আমি বড় করে দেখছি। এই জিনিসগুলো আমাদের কি করতে দেয় না? সুনাগরিক হতে দেয় না। এরপর হচ্ছে কি দলীয় মনোভাব। আচ্ছা, আমাদের দেশে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে। আমি নিজ একটা দল করছি, এখন আমি আমার দলটাকে শুধু সমর্থন করলাম, আমি আমার দলের মতামতকে কি করলাম? শুধু প্রাধান্য দিলাম। কোনো যে বিরোধী দল আর অন্য যে বিরোধী দল তার মতামতকে আমি কি করলাম না? প্রাধান্য দিলাম না, তাকে কি করলাম না? তার সিদ্ধান্তকে মানলাম না। হ্যাঁ, তারা যদি ভালো কাজও করে সেখানে আমরা কি করলাম না? সমর্থন করলাম না। তো এই ধরনের কাজকে কি বলে? দলীয় মনোভাব বলে। তো দলীয় মনোভাবের কারণে কিন্তু তখন দেখা দেয় কি? তখন দেখা যায় বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। তখন মানে বিভিন্ন বিবাদের সৃষ্টি হয়, যার ফলে কি হতে দেয় না? আমাকে সুনাগরিক হতে দেয় না। এরপর হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞতা ও নিরক্ষরতা বুঝতেই পারছো, যে লিখতে পড়তে জানে না। হ্যাঁ, যে দেশ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, সমাজ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, ভালো মন্দ সম্পর্কে সে কিছুই জানে না। যখন সে এসব কিছুই জানে না, হ্যাঁ, তখন তারা দেশের কোনো ক্ষেত্রেই অবদান রাখতে পারে না। তারপর হচ্ছে ধর্মান্ধতা। আচ্ছা, ধর্মান্ধতা হচ্ছে ধর্মের প্রতি অন্ধতা। মানে আমি একদম চোখ বুঝে আমার ধর্মটাকে বিশ্বাস করলাম, অন্য কোনো ধর্মকে আমি বিশ্বাস করলাম না, অন্য ধর্মের লোককে আমি কি করলাম না? হ্যাঁ, সম্মান করলাম না, তাদের মতামতকে সম্মান করলাম না, তাদেরকে অবহেলা করলাম। তো এই জিনিসগুলো কি করে? আমাকে সুনাগরিক হতে দেয় না। তারপর হচ্ছে কি দাম্ভিকতা। দাম্ভিকতা হচ্ছে নিজেকে বড় মনে করা, নিজের মতামতটাকে কি করা? সবার উপর চাপিয়ে দেওয়া। আমার মতামতটাই ঠিক, আমি অন্য কারো মতামত কি শুনবো না। এই ধরনের মনোভাব করা যাবে না। এটাকে বলা হয় কি? নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এই ধরনের মনোভাব কি করতে হবে? অবশ্যই পরিহার করতে হবে। এরপর হচ্ছে কি সাম্প্রদায়িকতা। আমাদের দেশে অনেক আলাদা আলাদা সম্প্রদায় আছে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। অনেক সময় কি করে? অনেক সময় যে সম্প্রদায় একটু কম, মানে সংখ্যালঘিষ্ঠ, সে সম্প্রদায়ের উপর কি করে? সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তাদের মতামতকে কি করে? প্রাধান্য দেয় না। হ্যাঁ, তখন তাদেরকে কি হয়? তাদেরকে অবহেলা করে। এই যে এই সাম্প্রদায়িকতা, হ্যাঁ, সাম্প্রদায়িকতার যে মনোভাব, এটাও কিন্তু আমাদের কি করতে হবে? অবশ্যই পরিহার করতে হবে। তারপর হচ্ছে কি অর্থনৈতিক অনগ্রসরতা। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে, 1/3 লোক কি নিরক্ষর। এই জিনিসগুলোর জন্য কি হয়? যে লিখতে পড়তে জানে না, যে হতদরিদ্র, যে নিজের মৌলিক চাহিদাগুলোই পূরণ করতে পারে না, সে কি আমাদের
অর্থনীতিতে কোনো রকম অবদান রাখতে পারবে না, পারবে না। তখন কি হবে, আমাদের অর্থনীতিটা পিছিয়ে যাবে, অনগ্রসর হয়ে যাবে। এটাই হচ্ছে কি অনগ্রসর। তো এতক্ষণ আমরা সুনাগরিকের প্রতিবন্ধকতা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। দেখো উপায়গুলো কি কি। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়: উপযুক্ত শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ। আচ্ছা, তারপর হচ্ছে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ। আমি আগেই বলেছি ব্যক্তিগত স্বার্থটাকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে, এবং সমাজের রাষ্ট্রের স্বার্থে তাকে কি করতে হবে, মানে এগিয়ে আসতে হবে। এরপর হচ্ছে কি দলীয় মনোভাব পরিত্যাগ, দলীয় মনোভাবটাও পরিত্যাগ করতে হবে। এটাও কি আমাদের প্রতিবন্ধকতা অনেক ক্ষেত্রে সৃষ্টি করে, এর জন্য এটাকে কি করতে হবে, আমাদের দূর করতে হবে। আচ্ছা, সকল ধর্ম বর্ণ গোষ্ঠী প্রতি সম আচরণ। আমরা সকল ধর্মের প্রতি কি করব, বর্ণের প্রতি কি করব, আমরা সমানভাবে আচরণ করব। তারপর হচ্ছে দাম্ভিকতা পরিহার করা। আমি আগেই বলেছি এটা একটি কি চারিত্রিক নেতিবাচক বৈশিষ্ট্য, এটাকে কি করতে হবে, পরিহার করতে হবে। এরপর হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা দূরীকরণ। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে নাগরিকের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, তারপরে সুনাগরিকের কি কি গুণাবলী আমরা পড়লাম, তারপরে তোমার সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, এগুলো সম্পর্কে আজকে আমরা জানলাম। তো এখন তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ দিব, তোমরা সবাই খাতায় লিখে নাও। স্কুল খোলার পর আমাকে সবাই তোমরা দিবে বাড়ির কাজটি। আমার প্রশ্নটি হচ্ছে, তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করো। সবাই খাতায় লিখেছ? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় নিয়মিত লেখাপড়া করবে, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।